টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিয়ে। নতুন করে আবারও আবেদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক। 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করবে কেন্দ্রীয় ব্যাংক। কেন নতুন করে আবার আবেদন চাওয়া হয়েছে এবং লাইসেন্স পেতে কি কি শর্ত পূরণ করতে হবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার চ্যানেলের সাথে সংযুক্ত করার জন্য। শুরুতে আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একবার তো আসলে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য একটি লাইসেন্স প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া শুরু করেছিল, তো সেটা বাতিল করা হলো কেন, আবার নতুন ভাবে আবেদন চাওয়া হলো কেন, এই বিষয়টা যদি একটু প্রেক্ষাপটটা একটু আমাদেরকে জানান। আমি বলি যে আমরা 2023 সালে ডিজিটাল ব্যাংক স্থাপন সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করি, যার আলোকে বেশ কিছু প্রতিষ্ঠান আবেদন করেন ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য, এবং প্রাথমিকভাবে আমরা 2টি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করি। লাইসেন্স প্রদানের একটি বিশেষ প্রক্রিয়া হচ্ছে, প্রথমে আমরা ফুল প্লেজেড লাইসেন্স কাউকে দেই না, তাদেরকে ইন্টারিম পিরিয়ডের জন্য লাইসেন্স দেওয়া হয়। তারা ওই লাইসেন্স প্রাপ্তির পর তাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার পর যখন তারা প্রস্তুত হয় যে তারা এখন কমার্শিয়াল লঞ্চিং এর জন্য প্রস্তুত, তখন তারা আমাদেরকে পত্র প্রেরণ করে যে যাতে আমরা তাদেরকে পূর্ণাঙ্গ লাইসেন্স প্রদান করি। সেই সময় আমরা ফুল তাদের যে সেট আপ সেটা সুসম্পন্ন হয়েছে কিনা সরেজমিন পরিদর্শন করে সন্তুষ্টি সাপেক্ষে তাদেরকে চূড়ান্ত লাইসেন্স প্রদান করি। কিন্তু যে 2টি প্রতিষ্ঠানকে সাময়িক লাইসেন্স প্রদান করা হয়েছিল তারা কেউই আমাদের কাছে পূর্ণাঙ্গ লাইসেন্সের জন্য আর আবেদন করেনি, যার ফলে ওই যে উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগটি আপাতত ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়। তবে ডিজিটাল ব্যাংকিং এর একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের অর্থনীতিতে। সেই বিষয়টি বিবেচনা করে আমরা কিছু বিষয় আপডেট করে নীতিমালার মধ্যে, মূলত যেটা মূলধন ছিল পরিশোধিত মূলধন 125 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে 300 কোটি টাকা করে আমরা পুনরায় একটি গাইডলাইন তৈরি করি, এবং এর আদলে আমরা আগামী 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এই মর্মে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আগে যে প্রাথমিক ভাবে দুটো কোম্পানিকে লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছিল, সেখানে কি রাজনৈতিক হস্তক্ষেপের কথা আমরা শুনি বা পক্ষপাতিত্বের বিষয়টিও আমরা শুনি, সেটা কতটুকু সে বিষয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই। না, সেরূপ রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না। আমরা স্বাভাবিক বিবেচনায় 2টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ইন্টারিম পিরিয়ডের জন্য লাইসেন্স প্রদান করেছিলাম, কিন্তু তারা তাদের সক্ষমতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমাদের কাছে আর কমার্শিয়াল ফুল প্লেজেড লাইসেন্সের জন্য আমাদের কাছে আর আবেদন করেনি। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে গেলে প্রাথমিক আপনাদের যে লাইসেন্সের অনুমোদন সেটা পেতে গেলে কি কি শর্ত পালন করতে হবে? একটা কথা মনে রাখবেন, ডিজিটাল ব্যাংকের কোনো ব্রাঞ্চ ব্যাংকিং থাকবে না, এবং এই ব্যাংকের মূল টার্গেট গ্রুপ থাকবে মিডল ক্লাস এবং এসএমই খাত। এই খাতের যারা কর্পোরেট গ্রাহক, তারা মূল যে ব্যাংকিং আমাদের সেক্টর রয়েছে সেখানকার ক্লায়েন্ট হিসাবে থাকবেন। তাদের এই ডিজিটাল ব্যাংকিং এ তাদের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। এখানে মূলত টার্গেট গ্রুপ ফিক্সড, এবং ওই টার্গেট গ্রুপ নিয়ে কাজ করতে যারা আগ্রহী, এসএমই খাতের বা এরকম ক্ষুদ্র ন্যানো এই ধরনের গ্রাহকদেরকে যারা সার্ভিস দিতে আগ্রহী এবং যাদের আইটি বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে, তারাই শুধুমাত্র এই ব্যাংকের জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। আমরা যখন আবেদনগুলি পাবো তখন প্রতিটা আবেদনকে আমরা টেকনিক্যাল ইভ্যালুয়েশনও করব, বিজনেস পার্টও ইভ্যালুয়েশন করব, এবং কারা কারা এর পরিচালনার সাথে উদ্যোগের সাথে সম্পৃক্ত তাদের পার্সোনাল প্রোফাইলকে আমরা ব্যাপকভাবে যাচাই বাছাই করব। অর্থাৎ আইটি খাতে এবং একই সাথে যেটা ফিনটেক খাতে তাদের অভিজ্ঞতা কতটুকু। আপনি পরিশোধিত মূলধনের যে বিষয়টি বলেছিলেন সেটা 125 কোটি টাকা ছিল, সেটা এখন আপনার বাড়িয়ে 300 কোটি টাকা করেছেন। আমরা তো দেখি যে এমনি যে বাণিজ্যিক ব্যাংক সেটা লাইসেন্স পেতেও প্রায় 500 কোটি টাকা লাগে, তাহলে পার্থক্যটা আসলে তো খুব বেশি দেখছি না। ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে পরিশোধিত মূলধনটা কি একটু বেশি হয়ে গেল কিনা? না না, বেশি হলো না। কারণ কি, আমরা চাচ্ছি একটা ব্যাংক যাত্রা শুরু করুক স্ট্রং ফুটিংস এর উপর দাঁড়িয়ে, তাদের ভিত্তিটা যাতে মজবুত থাকে, এবং এই যাদের মনে করেন বুনিয়াদি বা ফিনটেকের ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে কিন্তু 125 কোটি টাকা বিনিয়োগ করার মতো সক্ষমতা আছে, তারাই যেন শুধুমাত্র লাইসেন্স না পায়, এবং এই লাইসেন্সটাকে যাতে তারা আবার বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ না পায়।
দ্যাট ইজ অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ উঠতে পারে যে আমি লাইসেন্স পেলাম, আমি অন্যদের কাছে লাইসেন্সটা বিক্রি করে দিলাম। এই সুযোগটা যাতে প্রতিহত করার উদ্দেশ্যে মূলত প্রথমেই প্রাথমিকভাবেই 300 কোটি টাকার পরিশোধিত মূলধন দিয়ে এর যাত্রা শুরু করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। যারা গ্রাহক হবেন, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তারা, তারা যদি এই ব্যাংকের গ্রাহক হন, তো তাদের আমানতের গ্যারান্টি কিভাবে নিশ্চিত করা হবে? এই দেখেন না, পরিশোধিত মূলধন বাড়ানোর মূল কারণই তো এটা। এছাড়া যদি আমি জানতে চাই তাদের লেনদেনের তদারকিটা কিভাবে করবেন আপনারা? তদারকি হবে তা আমরা তো করবো না, মূলত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় যেহেতু হবে, যার ফলে এটা মানে আইটি বেসড হবে তাদের সমস্ত মনিটরিংটা। এই কারণে আমরা ভাববো যে এখানে অনেক সুরক্ষিত থাকবে। নতুন নতুন প্রোডাক্ট যখন আসবে, নতুন নতুন প্রোডাক্ট এই প্রতিষ্ঠান দাঁড়াবে, আমাদেরকেও যারা রেগুলেটরি বডি আছে নিজেদেরকেও সেভাবে ইকুইপ করে তুলতে হবে। আমাদের সক্ষমতার যদি ঘাটতি থাকে, এই জন্য পোটেনশিয়াল কোনো ইনোভেটিভ আইডিয়াকে আমরা প্রবেশ করার ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সেক্টরে বাধা দিব, এটা তো হতে পারে না। আমরা নিজেদেরকে সেভাবে ইকুইপ করে তুলবো। তবে আমাদের এবং যথেষ্ট পরিমাণে আইটি বেসড বিভিন্ন ট্রানজ্যাকশন অডিট করার মতো সক্ষমতা রয়েছে। গ্রাহক কিভাবে সেবাগুলো পাবেন? তাদের আপনি যেভাবে আমরা মনে করেন এমএফএস এর মাধ্যমে যেভাবে লেনদেন করে থাকি ওগুলোর মাধ্যমে। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিং এর যাত্রা শুরুর মাধ্যমে সেটা দেশের ইকোনমিতে কি প্রভাব ফেলবে? অবশ্যই মনে করেন আমাদের যে কনভেনশনাল ব্যাংকগুলো আছে তাদের যেহেতু কনসেন্ট্রেশন কিছুটা কর্পোরেট গ্রাহকদের মধ্যে বেশি, অতএব যারা মিডল ক্লাস, যারা ব্যাংকিং সেক্টর থেকে সেই পরিমাণ সেবা পাচ্ছে না, তারা যাতে এই সেক্টর দিকে তাদের আগ্রহটা সৃষ্টি হয়, অর্থাৎ যে একটা সেগমেন্ট সোসাইটির যাতে ডিজিটাল ব্যাংকিং দিকে চলে আসে।